ভিডিওটাতে দেন। ভিডিওটা কোনটা আমি খুঁজে পাই না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এটাই আমার তোমাদের সাথে শেষ ক্লাস হবে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমি আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমার দায়িত্বে যে সকল অধ্যায় ছিল আমি সব তোমাদের চেষ্টা করেছি অধ্যায় সম্পন্ন করতে। আজকে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর, দ্বাদশ অধ্যায়। ইতিমধ্যে তোমাদের ওগুলো তোমরা পড়েছ, ভালো করে রপ্তা করেছো আশা করি। তোমরা ইতিমধ্যে জেনেছ তোমাদের 21 তারিখ থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। আজকে হচ্ছে 18 তারিখ, 19, 20, 21 3 দিন আছে সময় হাতে শুরু হওয়ার। তো আমি আরও আশা করবো তোমরা এই মুহূর্তে অত্যন্ত মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং সময় অপচয় করবে না, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা যেটা শুরু করতে যাচ্ছি সমতলীয় ভেক্টরে, আজকে আমি যে সমস্যা বলতে নিয়ে আসি আমি সমস্যাটা করতে পারি। পরীক্ষা কি স্কুলে গিয়ে দিব পরীক্ষা? হ্যালো হ্যালো মুখ্যবিন্দু যথাক্রমে DOE ও প্রশ্ন AD ভেক্টর প্লাস DE ভেক্টর কে AC ভেক্টরের সাথে প্রকাশ করো। প্রশ্ন ক ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে BC সমান্তরাল B এবং D সমান হাফ BC। প্রশ্ন ক BC DD ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে M ও N বলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে
NN সমান্তরাল BC সমান্তরাল BC এবং NN সমান হাফ ইনটু BC মাইনাস DE। তোমরা ইতিমধ্যে ভেক্টরের তোমাদের বইয়ের এবং বইয়ের বাইরে অন্য কোনো কাজ করেছ, আশা করি তোমাদের সিলেবাস কমপ্লিট করেছো তোমরা। আমার কাছে মনে হলো যেহেতু আজকে এটা শেষ ক্লাস, আমার কাছে মনে হলো আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করে দিই। তো আমার কাছে এই সমস্যাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই সমস্যাটার ক এবং খ অংশ যেটা, সেটা ইতিমধ্যে তোমরা অনেকে করেছ, জানো। আমার কেন জানি মনে হলো তোমরা গ অংশটা হয়তো অনেকে করো নাই বা করার সুযোগ পাও নাই, অথবা নাও বুঝতে পারো। আমি সেই জন্য তোমাদের এই সমস্যাটা আলোচনা করতে নিয়েছি। তো আমি ক থেকেই শুরু করব। আমি সমাধান আছি, তোমরা একটু মনোযোগী হও। প্রথমে ক অংশের সমাধান। আমরা ক অংশ সমাধান করতে হলে উদ্দীপকের যে তথ্য আছে সেটা কিন্তু একটা চিত্রটা এঁকে নেব। চিত্রটা হবে এরকম ABC। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে B, এটা হচ্ছে E, AB AC BE BC। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এখানে দেওয়া আছে AB ও AC এর মধ্যবর্তী D ও E, এবং আমাদেরকে AB প্লাস D কে AC এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তোমরা ইতিমধ্যে যারা ভেক্টর করেছ, তোমরা ভেক্টরকে সাধারণ যে নিয়ম তোমরা জানো। ভেক্টরের যে ত্রিভুজ বিধি একটা আছে, সেই ত্রিভুজ বিধি তোমরা জানো। আমরা ত্রিভুজ ABD কে নিই। ত্রিভুজ ABEA E by AD vector AD plus vector B is equal to vector AE। এটা হচ্ছে ভেক্টর ত্রিভুজ বিধি। তোমরা জানো, আমি সংক্ষেপে লিখতেছি ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধিটা আছে সেটা এরকম, বা AD vector plus D vector equal to AE। এই হচ্ছে AC অবজেক্ট, হাফ AC। ব্র্যাকেটে আমরা লিখি কেন এই AC অবজেক্ট, কেন? যেহেতু E হচ্ছে AC এর মধ্যে নিত, যেহেতু E AC এর মধ্যে নিত। আমাদেরকে বলছে AD প্লাস D কে AC এর মাধ্যমে প্রকাশ করতে। এখন আমাদের কিন্তু AC এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তা আমরা এখানে অ্যানসার লিখতে পারি, অথবা আরেকটা লাইন বাড়াই লিখতে পারি। সুতরাং AD প্লাস D সমান হাফ AC। একই লেখা, এটা অ্যানসার। তোমরা অ্যানসারটা পূর্ণ লিখবা। আমরা তাড়াতাড়ি করার জন্য অনেক সময় সংক্ষেপে লিখি, তোমরা অ্যানসারটা পূর্ণ লিখবে। এটা তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা অত্যন্ত সহজ। তোমরা ভেক্টরের কাজ যারা করেছো তারা এটা সহজে করতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার আমরা খতে আসি। খতে হচ্ছে ভেক্টরের সাথে প্রমাণ করা যে BC সমান B এবং D সমান হাফ BC। এটা তোমরা অনেকে করেছো।
এটা জ্যামিতির মধ্যেও আছে এবং এখানেও আছে। আমি আবার চিত্রটা লিখে আনছি। আমি আবার চিত্রটা আনলাম এবং এই ভেক্টর সাহায্যে যখন প্রমাণ করতে বলে তখন এটা একটা জ্যামিতি। আমরা জ্যামিতির যেভাবে আমরা প্রমাণ করি, জ্যামিতি আমরা যেভাবে প্রমাণ করি, প্রথমে বিশেষ চিহ্নটা লিখতে হয়, এরপরে কিছু অঙ্কন করা থাকলে অঙ্কন করতে হয়, তারপরে প্রমাণ, উপপাদ্যের প্রমাণের মতো। তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা মুখে লিখবো না, বা খাতাতে বিশেষ নির্বাচনের কথা লিখবো না, অথবা লিখলেও লিখতে পারে, কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারে আমরা লিখবো ত্রিভুজ বা চিত্রে, চিত্র লিখবো না, আমরা চিত্রটা আমাদের এখানে দেওয়া হয়নি। আমরা লিখবো যে মনে করি এ বি সি, ত্রিভুজ এ বি সি এ বি ও এ সি এ মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, তারপর ডি কমা ই যোগ করে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাকে, এই যে এটা, এই যে হবে বিসি সমান্তরাল বি এবং ডি সমান হাফ বিসি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা আসি, বিসি পর্যন্ত লেখা হয়ে গেল। এখন আমরা আসি প্রমাণে। প্রমাণ আমরা আবার প্রমাণে যাই। প্রমাণটা কি লিখব, যেহেতু ডি ও ই যথাক্রমে এবি ও এসি এ মধ্যবিন্দু, সেহেতু আমরা লিখতে পারি এখানে দাঁড়িয়ে, সেহেতু এবি সমান হাফ এবি এবং এই সমান হাফ এসি, এইটুকু আমরা লিখে রাখলাম। এখন ভেক্টর জ্যামিতি ত্রিভুজ বিধি আমরা কিছু আগে বলছিলাম, সেই ত্রিভুজ বিধি অনুসারে আমরা পাবো ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই আমরা, বিসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এবি প্লাস বিসি ইকুয়াল টু বিএ প্লাস এসি, বিএ প্লাস এসি। অর্থাৎ তোমরা জানো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী প্রমাণ মানে দুটি ভেক্টরের যোগফল ইজ ইকুয়াল টু তৃতীয় ভেক্টরের উল্টা। উল্টা অর্থাৎ এই যে এবি প্লাস বিসি সমান এসি, অথবা বিএ প্লাস এসি ইকুয়াল টু বিসি, বিএ প্লাস এসি একই ক্রমে, আর এটা হচ্ছে বিসি উল্টা ক্রমে। এটা তোমরা জানো। আমরা এটা লিখতে পারি, এখন বিএ কে লিখতে পারি মাইনাস এবি, আমি বিএ কে লিখতে পারি মাইনাস এবি প্লাস এসি, এটাও তোমরা জানো। সমান এটা বের করতে হবে এসি মাইনাস এবি, এসি টা পাঁচটা লিখলাম, এটাকে আমি একটা সমীকরণ লিখব, এখানে বা এখানে লিখি বিসি লিখব, এটা সমীকরণ 8 দিয়ে রাখলাম। এরপর আমরা কি করব, আমরা তো বিসি ইকুয়াল টু এসি তে আসছে, কিন্তু আমরা প্রমাণ করব যে বিসি
ডি এর সমান্তরাল বা ডি বিসি এর সমান্তরাল, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখন আবার আসি আমরা ডি সমান কি আসে কি দেখা যায়, এটুকু আমরা বুঝতে পারি। এই জায়গাটা বিশ্ববিদ্যালয় যেটা সেটা বুঝতে পারি এবং আমি লিখি ডি সমান এই ডি ডি সমান কি করে আমরা ডি এ প্লাস এ ডি এ প্লাস এ উপরে 30 দিকে এটা ভেক্টর বুঝাবে, ভেক্টর যদি দিতে হবে তোমরা জানো। তাহলে ডি এ মানে কি মাইনাস এ প্লাস এ সমান লিখতে পারি কি এ মাইনাস এ a minus ab, ওটা হচ্ছে ac minus ab। এটা যদি আমরা লিখি a সমান হাফ ac minus ab সমান হচ্ছে হাফ ab। যদি আমরা হাফটা কমন নিই তাহলে লিখবে আমরা ac minus ab। এখন সমীকরণ একটা রেখে আমি বাকিটা বুঝে দিচ্ছি। দেখো এখন কি এটা হচ্ছে বিসি সমান হচ্ছে এসি মাইনাস এবি, আর এখানে দেখি সুতরাং বি সমান হচ্ছে হাফ এসি মাইনাস এবি। এইটুকু তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি বা হচ্ছে না। এখন আমাদের যে কথাটা আমাদের গুরুত্ব দিয়ে জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা ভেক্টর স্কেলার গুণিতক আমরা জানি, ভেক্টরের স্কেলার গুণ কিরকম, অর্থাৎ এইটুকুকে যদি আমরা একটা ভেক্টর ধরি অর্থাৎ ডি সমান হাফ, মনে করো এটা হচ্ছে এসি কে আমরা একটা নাম দিলাম, মনে করো ভেক্টর নাম দিলাম, আমি মনে করো এটা ওবি বা বিএ বা ইএফ, যেমন মনে করো একটা আমি মানে ভাঙা বিয়োগ অংশ না লাগাই শুধু একটাকে ভেক্টর থাকে, এটা একটা ফল আসবে। তাহলে পুরো ভেক্টরের স্কেলার গুণিতক আমরা কখন পাবো, যদি কোনো ভেক্টরের স্কেলার গুণিতক আরেকটা ভেক্টর যদি পাই, অর্থাৎ দুটো ভেক্টর হয় তাহলে ধারণা একই হতে হবে, না হলে এই ভেক্টর দুটি সমান্তরাল হতে হবে। সুতরাং এখানে আমরা বিসি ও ডিই ভেক্টর দ্বয় এর ধারক রেখা একটা অথবা সমান্তরাল, একই অথবা সমান্তরাল। তাহলে দেখো বিসি ও ডি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল হতে হবে। কিন্তু চিত্র থেকে আমি দেখতে পাচ্ছি এবি এবং এসি সরি এটা বিসি এবং বিসি এবং ডি আমরা দেখতে পাচ্ছি এটা একই ভেক্টর না, কিন্তু চিত্র হতে দেখা যায় কি দেখা যায় বিসি ও ডিই ভেক্টর দ্বয়ে এর ধারক রেখা একই নয়। একই যদি না হয় তাহলে কি হবে, দুটো অপশন, হয় একই হয়ে যাবে নাহলে সমান্তরাল হতে হবে। যদি একই না হয় তাহলে অবশ্যই সমান্তরাল। সুতরাং বিসি ও ডি ভেক্টর দ্বয়ে ভেক্টর দ্বয় এ ধারক রেখা সমান্তরাল। যেহেতু বিসি ও ডি ভেক্টরের সাথে ধারক রেখা সমান্তরাল, সুতরাং আমি লিখতে পারি সুতরাং বিসি
সমান্তরাল ডিই, বিসি সমান্তরাল ডিই। আবার আমরা পেয়েছি ওখানে বিসি সমান পেয়েছি এসি মাইনাস এবি, আর ডি সমান পেয়েছি হাফ ইনটু এসি মাইনাস এবি। আমরা এখানে যে আমরা লিখেছি, আচ্ছা আমি আরেকটু লাগিয়ে লিখতে পারি। এখন আমরা এটা লিখব, এটা মুছে ফেলি আমি। এখন ডি সমান হাফ ইনটু এসি মাইনাস এবি সমান হাফ ইনটু, এটা কত ছিল আমাদের মুছে মুছে সেটা হচ্ছে আমাদের বিসি, হাফ ইনটু বিসি ভেক্টর। বাট এটা আমি মুছে ফেলি। হাফ ইনটু বিসি পেলাম। এখন এটা ভেক্টর, আমাদের প্রমাণ করতে যেটা বলছি সেটা হচ্ছে স্কেলার, ডি সমান হাফ বিসি। তাহলে ভেক্টরকে আমরা স্কেলার কিভাবে সেটা আমরা দেখি, বা ডি এই ভেক্টরকে আমরা যখন দুটো দুটা এভাবে খারাপ রেখা দিয়ে দেবো তখন এটা হচ্ছে স্কেলার সমান এখন হবে হাফ ইনটু বিসি এ স্কয়ার। সুতরাং ডি সমান হাফ বিসি। তাহলে আমরা কি প্রমাণ করলাম? সুতরাং আমরা প্রমাণ করলাম কি? আমরা প্রমাণ করলাম ডি সমান বিসি এবং ডি সমান হাফ বিসি প্রমাণিত। তাহলে আমাদের খ অংশের প্রমাণটা আমাদের শেষ। এখন আমরা যাব গ অংশে। এই অংশের প্রমাণ যেটা, এটাও সহজ, এটা তোমরা জ্যামিতিতে করেছ। এখন আমরা ভেক্টর সাহায্য করে দিলাম, ভেক্টর জ্যামিতি সাহায্য করে দিলাম। এখন আসলে আমাদের সি তে কি বলছে আমাদেরকে? BCE ট্রাপিজিয়াম, BCE ট্রাপিজিয়াম। দেখো যেহেতু দুটো অসমান্তরাল, তারপর দুটো অসমান্তরাল হয়, তাহলে যে ট্রাপিজিয়াম আমাদের কি বলছে? ট্রাপিজিয়াম কর্ণের মতো নিতে হবে। তখন দুটো কর্ণ আঁকি আমরা, একটা কর্ণ হচ্ছে বি, একটা কর্ণ হচ্ছে সি বা BC। আমরা যাই বলে দেব। এখন এই দুটো কর্ণের মধ্যবিন্দু দেওয়া আছে, দুটো কর্ণের মধ্যবিন্দু দেওয়া আছে M ও N। তাহলে বি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কাছে N, ডি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কাছে M। এখানে আমরা মধ্যবিন্দু নেই, এটা মধ্যবিন্দু, এটা হচ্ছে M আর এটা হচ্ছে N। তাহলে M এর মধ্যবিন্দু। তাহলে আমরা আগের মতো আসি। এটা যেটা একটু বলছি, ভেক্টর যখন যৌগের প্রমাণ করতে বলে সেগুলো হচ্ছে কি এক একটা উপপাদ্যের মতো। তাহলে এটা যদি উপপাদ্য হয় তাহলে আমরা এই উপপাদ্যের প্রথমে বিসিসি বেছে লিখব। তাহলে মনে করবো কি বয়ের সমাধান আমরা লিখব, মনে করি BCE D ট্রাপিজিয়ামে BOC BODC কর্ণদ্বয়ে মধ্যবিন্দু যথাক্রমে M ও N। M এর যোগ করি, কমা M দিয়ে কমাই দিতে হবে, M দিয়ে কমাই দিতে হবে, M এর যোগ করি। M এর যোগ করি। তাহলে M এর যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পেলাম? এখন BC একটা রেখা আছে আমাদের কাছে, M একটা রেখা আছে, D একটা রেখা আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুটো সমান্তরাল, অর্থাৎ M এর সমান্তরাল D
সমান্তরাল বিসি এবং এম এর সমান হচ্ছে হাফ ইনটু বিসি মাইনাস ডি এগুলো আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের এইগুলো প্রমাণ করব, বিশেষ নির্বাচন শেষ। এখন আমরা লিখব প্রমাণ, বিশেষ নির্বাচন শেষে আমাদের প্রমাণ। এখন আমরা প্রমাণে আসি। তাহলে প্রমাণ হচ্ছে আমরা এই ট্রাপিজিয়ামে যে চারটা বিন্দু বি সি ই ডি এদের অবস্থান ভেক্টর আমরা ধরে নেব। তোমরা অবস্থান ভেক্টর সম্বন্ধে অবশ্যই জানো। আমরা অবস্থান ভেক্টর প্রকাশ করি যে বিন্দু, কোন বিন্দু যে প্রতীক দিয়ে প্রকাশ করে তার ছোট হাতের অক্ষর হচ্ছে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর লিখা হয় কোনো বিন্দু সাপেক্ষে, কোনো মূল বিন্দু সাপেক্ষে। তাই আমরা কি লিখব? প্রমাণে মনে করি কোন মূল বিন্দু সাপেক্ষে বি সি ই ও ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে সর্বাধিক বি নিচে একটা টান দিতে হবে, সর্বাধিক সি নিচে একটা টান দিতে হবে, সর্বাধিক ই নিচে একটা টান দিতে হবে ও সর্বাধিক বি নিচে একটা টান দিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা অবস্থান ভেক্টর আমরা প্রকাশ করি। এটা আমরা ধরে নিলাম এখন অবস্থান ভেক্টর। এরপরে আমরা এন এর অবস্থান ভেক্টর বের করব, বিসি এর অবস্থান ভেক্টর বের করব। অর্থাৎ বিসি দৈর্ঘ্য অবস্থান ভেক্টর দিয়ে আমরা বিসি দৈর্ঘ্য বের করব, এন এর দৈর্ঘ্য বের করব, ডি এর দৈর্ঘ্য বের করব। তখন আমরা দেখব যে দেখে কি হয়। তাহলে প্রথমে আমরা আসি এন বিন্দুর অবস্থান ভেক্টরে আসি, কিন্তু আমাদের কাছে এন বিন্দুর অবস্থান ভেক্টর নাই। এটুকু আমি বুঝে ফেলি, বিশেষ নির্বাচন যেটা লিখেছিলাম সেটা বুঝে ফেলছি। এখন আমরা আসি, সুতরাং আমার বিসি এই ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে কি? তোমরা এটুকু জেনেছ যে কোনো ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে অবস্থান ভেক্টর সাপেক্ষে যদি বিসি বলি আমরা তাহলে সি মাইনাস এ অবস্থান ভেক্টর, আর যদি সি বলি তাহলে হচ্ছে বি মাইনাস সি। আমরা যেটা দেখে গেলাম, কারণ যেহেতু বিসি বলছি তাহলে প্রথমে একটা সি অবস্থান ভেক্টর স্মল সি, তারপরে মাইনাস বি অবস্থান ভেক্টর স্মল বি এ। এভাবে আমরা লিখি এবং আমরা ডি ভেক্টর যেটা হবে ই বিন্দু অবস্থান ভেক্টর বিয়োগ বি বিন্দু অবস্থান ভেক্টর। তো ই বিন্দু অবস্থান ভেক্টর ছিল আমাদের কাছে স্মল ই মাইনাস বি বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে স্মল ডি। এই হচ্ছে আমাদের কাছে বিসি এর দৈর্ঘ্য এবং ডি এর দৈর্ঘ্য। এখন আমরা এন এর দৈর্ঘ্যে যাব। তো এন এর দৈর্ঘ্য জানলে আগে এন বিন্দু অবস্থান ভেক্টর আমাদের জানতে হবে। এখন এন বিন্দু অবস্থান ভেক্টর সমান হচ্ছে এন বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে এন হচ্ছে কোনো ভেক্টর লেখার মূলবিন্দু। তো মূলবিন্দু যেহেতু এন বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে ওই দুটো অবস্থান ভেক্টর যোগ করে দুই হয়, তাহলে বি প্লাস ই মান 2। যেহেতু এনটা বি এর মূলবিন্দু এবং একইভাবে এন বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এন বিন্দুটা হচ্ছে বি এবং সি, তাহলে সি প্লাস বি ডিভাইড বাই 2।
এই দুটো যোগ করে না n n এর অবস্থা ভেক্টর মাইনাস n এর অবস্থা ভেক্টর তাহলে c প্লাস d ভাগ 2 মাইনাস b প্লাস c ভাগ 2 এর হচ্ছে n এর ভেক্টর দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি হাফ যদি কমন নিই তাহলে আকারটা কি আমরা পাবো c প্লাস d মাইনাস b মাইনাস c এটা হচ্ছে c এটা হচ্ছে এখানে কত বলা আছে পরে আমরা এখানে কোন b হচ্ছে কি মাইনাস d b হচ্ছে d এটা এটা এখানে কি এটা হচ্ছে এটা হচ্ছে e b আর e এটা হচ্ছে এটা হচ্ছে e এটা হচ্ছে আমাদের কাছে n হচ্ছে c প্লাস d এটা হচ্ছে আমাদের e b প্লাস e এটা হচ্ছে b এটা আমি নিচে লাইনটা বুঝে নিতেছি আবার এবার আমরা আসি আমরা n এর জন্য আমরা পেলাম এটা যদি একটু সাজিয়ে রাখি আমরা সমান হাফ ইনটু আমরা পাবো c মাইনাস b মাইনাস e মাইনাস b সমান হাফ ইনটু এই c মাইনাস b কার জন্য c মাইনাস b হচ্ছে bc এর জন্য কারণ bc মাইনাস e মাইনাস b কার জন্য e মাইনাস b হচ্ছে b এর জন্য b এর জন্য bc মাইনাস b হাফ ইনটু bc মাইনাস b তাহলে আমাদের তো বলছে m এর সমান এটা দেখাতে হচ্ছে আমরা এখন এটা সমান দেখাবো সমান দেখাতে কি হবে বা আমরা বলতে n ভেক্টরকে আমরা ওই দুই পাশে স্কয়ার দিয়ে সমান হাফ ইনটু দুই পাশে স্কয়ার দিয়ে bc মাইনাস b বা n এর সমান হাফ ইনটু bc মাইনাস b ভেক্টর থেকে আমরা স্কয়ার চলে আসলাম আমরা এই অংশটা প্রমাণ করলাম আমরা এর আগে সমান্তরালটা প্রমাণ করতে পারি এর আগে আমরা সমান্তরালটা প্রমাণ করতে পারি এখন আমরা এইটুকু লিখেছি এইটুকু আমরা বুঝতে পারি পরে এইটুকু আমরা বুঝতে পারি এইটুকু আমরা দরকার নাই আমরা যেটুকু পেয়েছি এইটুকুতে এখন আসো d ও bc সমান্তরাল ছিল আমাদের কাছে d এবং bc সমান্তরাল তাহলে d এবং bc আমাদের কাছে কি আছে সমান্তরাল আছে d সমান্তরাল bc এখন d সমান্তরাল bc এটা করতে পারি আমরা খ থেকে সুতরাং d সমান্তরাল যদি bc এ থাকে তাহলে dc মাইনাস b dc মাইনাস b ভেক্টরটি হলো এই dc মাইনাস b করতে গেছে dc মাইনাস b করতে গেলে আমরা পেয়েছিলাম dc মাইনাস b আমরা এখানে দৈর্ঘ্য থেকে আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি এই dc মাইনাস b ভেক্টরটিও এটা শুধু একটা ভেক্টর এই ভেক্টরটিও আমাদের bc এবং b এর সমান bc ভেক্টর ও b ভেক্টর এর সমান কেন আমরা এর সমান পেয়েছিলাম হাফ ইনটু bc মাইনাস d হাফ ইনটু bc মাইনাস d এখন এটা bc মাইনাস d এটা হচ্ছে ভেক্টরটি bc মাইনাস d তো কারণ হচ্ছে কি আমরা এর আগে দেখেছিলাম একটা ওখানে ভেক্টর প্রমাণ করতে আমি বলেছিলাম এই bc মাইনাস d m এর সমান হচ্ছে হাফ ইনটু bc মাইনাস d m একটা ভেক্টর এটা একটা ভেক্টর m একটা হচ্ছে ভেক্টরের
সমান্তরাল, কিন্তু এখানে দাঁড়ালে একই নয়, অবশ্যই দাঁড়ালে দুটি সমান্তরাল। তাহলে আমরা কি পেলাম শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমরা যা পেলাম তা আমরা দেখে ফেলি। সুতরাং আমরা প্রমাণ করলাম, আপনি প্রমাণ করতে পারলাম। কি প্রমাণ করতে পারলাম? কি প্রমাণ করতে পারলাম? আমরা প্রমাণ করতে পারলাম যে এম এ সমান্তরাল ডি সমান্তরাল বিসি, এবং আমরা উপরে প্রমাণ করতে পারলাম কি এম এ সমান হাফ ইনটু বিসি মাইনাস বিডি। যেহেতু আমি এখানে কলাম লিখে দিচ্ছি, সেহেতু নিচে প্রমাণিত আমাদের মনে লিখলেও চলবে। তো তোমাদের এই অংশটা আমার কাছে মনে হয়েছে না এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হচ্ছে তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে, আমি সেই জন্য আলোচনা করে দিলাম। আশা করি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়া করবে, কারণ তোমরা ইতিমধ্যে নোটিশ পেয়েছ তোমাদের পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হবে। 21 তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হবে, হাতের সময় নেই। আমি আবার বলছি, তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তোমাদের কাছে পৌঁছে গেছে, তোমরা ফেসবুক ইউটিউব খুঁজতে পাবে, এবং তোমাদের রুটিনও দেওয়া হয়ে গেছে, সেখানে উল্লেখ করা আছে কোন দিন কখন কোন প্রশ্ন তোমরা নেবে, কোন প্রশ্ন জমা দেবে, সব কিছু বলে দেওয়া আছে। আর তোমরা আগে থেকে জানো তোমাদের ডিসেম্বর পর্যন্ত যাবতীয় ফিস, পরীক্ষার ফিস, বেতন, অন্যান্য যা আছে ওগুলো 15 তারিখের মধ্যে তোমাদের জমা দেওয়ার কথা ছিল। আজকে হচ্ছে 18 তারিখ, তোমরা এখনো জমা দিয়েছো কিনা আমি জানি না। যারা জমা দিয়েছো আমার কাছে রসিদ দেখাতে হবে, আর এই ফিসটাকে যদি জমা দিতে না পারো তোমাদের আমরা হয়তো তোমাদের প্রশ্নপত্র দেওয়ার সুযোগ নাও পেতে পারি। তো সবার সুস্থ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই পর্বের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আগামীতে আবার তোমাদের সাথে হয়তো দেখা হবে তোমাদের টেস্ট রেজাল্টের পর, ক্লাসে আমরা আসতে পারবো। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।